মহাবিশ্বের কথা উঠলেই দুটো শব্দ কিন্তু প্রায় শোনা যায়, তাই না? গ্রহ আর উপগ্রহ। কিন্তু এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কি? চলুন তো আজকে এই ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। আচ্ছা, একদম সহজ একটা ব্যাপার দিয়ে শুরু করা যাক। আমরা সবাই জানি আমাদের এই যে পৃথিবী, এটা কার চারপাশে ঘোরে? সূর্যের। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক ওই একই সময়ে আমাদের চাঁদ কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে না, সে ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে। আর ঠিক এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, তাহলে কেন একটাকে আমরা বলছি গ্রহ আর অন্যটাকে বলছি উপগ্রহ? এই পার্থক্যটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে, মানে আমাদের মহাজাগতিক ঠিকানা থেকে। দেখুন, আমরা থাকি আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে নামের একটা গ্যালাক্সিতে। আর এই গ্যালাক্সির ঠিক কেন্দ্রেই আছে আমাদের তারা, মানে সূর্য। আর তাকে ঘিরে ঘুরছে ৮টা গ্রহ। এই পুরো পরিবারটাকেই আমরা বলি আমাদের সৌরজগৎ। বেশ, তাহলে এবার আসা যাক আসল কথায়। গ্রহ বলতে ঠিক কি বোঝায়? মানে কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটা মহাজাগতিক বস্তুকে আমরা গ্রহ বলে ডাকতে পারি? একদম মূল সংজ্ঞাটা যদি বলি, তাহলে গ্রহ হল এমন একটা মহাজাগতিক বস্তু যা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, আর যেটা একটা নির্দিষ্ট পথে কোনো একটা নক্ষত্রকে, যেমন আমাদের সূর্যকে, প্রদক্ষিণ করে। গ্রহের আরও কিছু জরুরি বৈশিষ্ট্য আছে, যেমন প্রথমত গ্রহের কিন্তু নিজের কোনো আলো নেই, সে তারার আলোতেই আলোকিত হয়। দ্বিতীয়ত, আর এটাই সবচেয়ে বড় পরিচয়, যে সে একটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। তৃতীয়ত, এর মাধ্যাকর্ষণ শক্তি এতটাই শক্তিশালী যে সেটা তাকে প্রায় একটা গোল বলের মতো আকৃতি দিয়েছে। আর সবশেষে, এই যে মহাকর্ষীয় টান, এটাই তার সব কিছু নিয়ন্ত্রণ করে। কিন্তু জানেন, গ্রহরা মহাকাশে একা একা ঘোরে না, তাদের সঙ্গীও থাকে। চলুন এবার তাদের সে সঙ্গীদের কথা একটু জেনে নেওয়া যাক, মানে যাদের আমরা বলি উপগ্রহ বা চাঁদ। উপগ্রহের সংজ্ঞাটা কিন্তু বেশ সোজা। সোজা কথায়, এটা এমন একটা মহাজাগতিক বস্তু যা কোনো তারকাকে কেন্দ্র করে ঘোরে না, বরং একটা গ্রহকে কেন্দ্র করে ঘোরে। আর সবচেয়ে সহজ উদাহরণ কোনটা? অবশ্যই আমাদের চাঁদ, যেটা কিনা পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। কিন্তু আমাদের সৌরজগতের অন্য গ্রহগুলোর দিকে তাকালে তাদের উপগ্রহের সংখ্যা শুনলে রীতিমতো অবাক হয়ে যেতে হয়। যেমন ধরুন বৃহস্পতি, আমাদের সৌরজগতের সবচেয়ে বড় যে গ্রহটা, তার একটা বা দুটো নয়, একেবারে ৬৭টা প্রাকৃতিক উপগ্রহ আছে। ভাবা যায়? শনি গ্রহ কিন্তু খুব একটা পিছিয়ে নেই, তারও আছে ৬২টা উপগ্রহ। মানে একবার চিন্তা করুন, এই বিশাল মহাকাশে কি এলাহি কাণ্ডই না ঘটে চলেছে। বেশ, তাহলে এত কিছুর পর এবার আমরা একদম মূল পয়েন্টে চলে এসেছি। গ্রহ আর উপগ্রহের মধ্যে আসল, মানে একেবারে সংজ্ঞার দিক থেকে পার্থক্যটা ঠিক কোথায়? এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ পার্থক্যটা হলো কে কাকে কেন্দ্র করে ঘুরছে। দেখুন, গ্রহ ঘোরে নক্ষত্রকে কেন্দ্র করে, আর উপগ্রহ সে ঘোরে গ্রহকে কেন্দ্র করে। এটাই মূল বিষয়। এরপর আসে আকার। গ্রহগুলো উপগ্রহের থেকে তুলনামূলকভাবে অনেক বড় হয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? একটা গ্রহের নিজের উপগ্রহ থাকতে পারে, কিন্তু কোনো উপগ্রহের আবার নিজের উপগ্রহ থাকে না। এত যে পার্থক্য, তারপরেও কিন্তু এদের জন্মের গল্পে একটা বড়সড় মিল আছে। বিজ্ঞানীরা মনে করেন যে গ্রহ হোক বা উপগ্রহ, দুটোই আসলে মহাজাগতিক ধুলোর মেঘ থেকে তৈরি। মহাকর্ষ বলের টানে সেই মেঘ জমাট বেঁধেই এদের জন্ম। আচ্ছা, এখন মনে হতেই পারে যে এই ভাগাভাগিগুলো জেনে কি হবে? এগুলো জানাটা জরুরি কেন? কারণ এটাই আমাদের পুরো মহাবিশ্বের গঠনটা বুঝতে সাহায্য করে। এই যে সংজ্ঞাগুলো, এগুলো জানার ফলেই কিন্তু আমরা আমাদের সৌরজগতের গঠনটা কেমন, কোন জিনিসটা কিভাবে ঘুরছে, সেই সম্পর্কে একটা পরিষ্কার ছবি পাই। এই নিয়মগুলোই যেন এই বিশাল মহাবিশ্বকে একটা শৃঙ্খলার মধ্যে বেঁধে রেখেছে। এই যে এতগুলো মৌলিক নিয়ম আমরা জানলাম, এরপর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ভাবুন তো, এই জ্ঞানটা কাজে লাগিয়ে মহাবিশ্বের আরও কত অজানা, কত গভীর রহস্যের সমাধান করা সম্ভব হতে পারে।